কিন্তু যেহেতু 20 নম্বর আইটেমটি আসিয়ার মামলা, আমি আদালতকে বলেছি যে এই মামলাটির এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন যে প্রথম থেকে যে মামলাগুলো সেগুলো কিন্তু 2019 সালের মামলা, তো তারা এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের কাজটি আছে, তাদেরও প্রায়োরিটি অগ্রাধিকার দিতে হবে। আমি সেটা বলেছি, অবশ্যই তাদের অগ্রাধিকার পাবে। তবে একথাও বলেছি যে দেখেন, কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম, সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য 20 পর্যন্ত, যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে জানেন যে রামিসা, অতি সাম্প্রতিক যে ঘটনা, রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন, অর্থাৎ কারাগারের রক্ষকের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে 35 এবং 36 নম্বর আইটেম হিসেবে। আমি 34 এবং 35 নম্বর আইটেম হিসেবে ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। অ্যাডমিট বলতে জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে, আমরা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই এবং যারা যাতে সমাজে কোনো মানুষজন অপরাধ করে পার না পায় সেটা দেখতে চাই এবং যে কোনো রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হোক সেটাও চাই। তো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের অবস্থানটা আমরা দায়িত্ব পালন করে থাকি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমরা আমাদের সেই দায়িত্ব পালন করছি। আশা করছি এই কারণে যে কারণ তারও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারও তো আপিল করার অধিকার আছে। তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন, সুতরাং তার আপিলটা মঞ্জুর হয়েছে এবং সেই আপিলটা মৃত্যুদণ্ডের যে রেফারেন্স তার সঙ্গে একসঙ্গে শুনানি হবে। না, সেটা হয়নি, কারণ আপনাকে এটা মনে রাখতে হবে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির কিন্তু 7 দিন সময় আছে জেল আপিলটি করার। তো তারা সেই জেল আপিলটি 7 দিন পর্যন্ত, তাদের তো সেই আইনি বাধ্যবাধকতার যে সময়, সে সময়টুকু তাদেরকে তো দিতে হবে। আসলে আমি জেল আপিলে মূল দণ্ডপ্রাপ্ত আসামি, সে আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম, আমি নিয়মিত ইয়াবা মাদকাসক্ত ছিলাম, আমি মাদকাসক্ত নেশাগ্রস্ত হওয়ার কারণে পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতিপূর্বে আমি কোনো অপরাধে জড়িত ছিলাম না। পত্র মামলার ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত
অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশুনো খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। এটা প্রকারান্তরে এই মামলা এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নাই। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। এখানে কি মানে আমরা যেটা দেখি নর্মাল প্রসেসে মানে তাড়াহুড়ো হচ্ছে কিনা, অথবা আসামিরা যখন সময় চায় অথবা যদি না দেয়, স্টেট ডিফেন্সের বিষয়গুলো আছে, স্টেট ডিফেন্স হবে কিনা, জেল আপিল হলে লিগাল এর থেকে কোনো সুযোগ পাবে না। দেখুন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার এ ধরনের মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি সহায়তা দেওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে, দায়িত্ব। তো আইনি প্রক্রিয়ায় তার যা যা অধিকার সবই দেওয়া হবে। বরং আমি তো মনে করি যে এটা তো নিয়ম, এমন এইটাই তো হওয়া উচিত। কারণ আমাদের সংবিধানের মধ্যে দ্রুত বিচার প্রাপ্তির যে সুরক্ষা দেওয়া আছে, তো সেটাই তো হওয়া উচিত। এখন নানা বাস্তবতায় হয়তো আমরা সেটা সুনিশ্চিত করতে পারি না, কিন্তু আসলে তো মানুষের দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ার তার মৌলিক অধিকার, এবং এই অধিকারটা সুপ্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের অর্গান হিসেবে আমরা দায়িত্ব পালন করে যাব। আমি মনে করি নিয়মতান্ত্রিকভাবে, আইনানুগভাবে নিয়মিত পদ্ধতি অনুসরণ করেই হচ্ছে। আমরা তো তার যে আইনের যে সময়সীমা, সেই সময়সীমার অতিক্রান্ত হওয়ার পরে কিংবা সেই সময় সীমার মধ্যে তাড়াহুড়ো করার কিছু নাই। সে সময় যথোপযুক্ত সময়, আইনগত সময় অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আরেকটি কথা আমার মনে হয় সুস্পষ্ট করে বলা দরকার, যে দেখেন, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো মামলার যতটুকু সিরিয়াস হওয়া দরকার ততটুকু আমরা সিরিয়াসনেস আমরা দেখাবো। এবং আমি প্রথম থেকে যে কথা বলছি, আমাদের কাছে প্রত্যেকটি মামলা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি মামলায় রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সর্বোচ্চ সিরিয়াসনেস থাকবে। গুরুত্ব দিতে মানে আগের মামলাগুলো যেন সমান, সকল আসামি যেন সমান পায়। আমি তো সেটাই বলেছি, আমি সেটাও বলেছি, আদালতও বলেছেন যে দেখেন, যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের প্রকোষ্ঠে রয়েছেন তাদেরও তো দীর্ঘদিন পর্যন্ত ডেথ ট্রিপল, কারণ একটা মানুষের যখন কোনো কারণে মৃত্যুদণ্ড হয় তাহলে তখন তো সেই মৃত্যুদণ্ডের আসামিকে মৃত্যুদণ্ডের কাস্টে থাকতে হয়। তো এরকম একটা সময় থেকে যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে তত তাড়াতাড়ি হয় তার একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে, নাহলে তিনি খালাস হবেন। আইনের দুইটাই তো বিধান। তো সেটা আদালত তো ঠিকই বলেছে, এবং আমি নিজেও তা মনে করি যে প্রত্যেকটা ব্যক্তিরই তার সমান আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে, দ্রুত বিচার প্রাপ্তির অধিকার রয়েছে, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। স্বপ্না এগুলো বলে নাই, স্বপ্না না, ও বলবো ওটা স্বপ্না বলেছে স্বপ্না তার জেল আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে, সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে, বিধায় আমি মহামান্য উচ্চ আদালতের নিকট এটা খালাসের আবেদন জানাই ও জেল আপিলের আবেদন জানাচ্ছি। কারণ আমি আপনাদেরকে, আপনারা, কারণ কোর্ট কাছারির ব্যাপারে মানুষের অনেক, এই সমস্ত মামলাগুলোর ব্যাপারে মানুষের অনেক আগ্রহ থাকে, তো অনেক সময় না, সেই কারণে আমি বলছি যে মানুষের অনেক সময় এগুলো সম্পর্কে, আর আদালতের রিপোর্টিংয়ে আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে কোনো কারণে 19-20 হয়ে গেলে, কথার 19-20 হয়ে গেলে এর একটা নেগেটিভ, যদিও অনেকে পজিটিভ জিনিসটাকে অনেক সময় নেগেটিভলি দেখেন, কিন্তু আমরা স্বচ্ছতায়ও বিশ্বাস করি। কারণ আদালতে তো সারা দেশের মানুষের হয়তো আগ্রহ থাকবে, কিন্তু আদালতের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তাদের তো এই অ্যাক্সেস তো অনেকের নাই। সো মিডিয়া সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে, তাদের সঠিক সংবাদটি প্রচার করে। আর এখনো পর্যন্ত এই মামলাতে তো রাষ্ট্রের পক্ষে আমরাই আছি, অন্য কোনো আইনজীবী কিংবা অন্য তো কেউ নাই। সুতরাং আমাদেরও দায়িত্ব
প্রকৃতপক্ষে কি আদালতের কি অবজারভেশন, কোর্টে কি প্রক্রিয়াগতভাবে আমরা এগোচ্ছি। আমরা স্বচ্ছভাবে এগিয়ে যেতে চাই, যাতে মানুষের মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে কারো মনে প্রশ্ন না থাকে, এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার যেন পায়, আইনগত যে সুবিধা সে সুবিধা যেন পায়, কোনো কারণে বঞ্চিত না হয়, কেউ অন্যায় শিকার না হয়। বা রাষ্ট্রেরও দায়িত্ব কোনো প্রকৃতপক্ষ অপরাধী তিনি যেন ছাড় না পেয়ে যান, এটা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীর বিচার করা এবং তার শাস্তি দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। আবার নিরপরাধ ব্যক্তি যেন কোনো কারণে অন্যায়ের শিকার না হয়, অন্যায় বিচারের শিকার, জুলুমের শিকার না হয়, সেটাও সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই সব দিক বিবেচনা করেই আমরা এই মামলাটি আমরা ওপেনলি আইনি কাঠামোর মধ্যে এই মামলার রেফারেন্স আপিল নিষ্পত্তি করার জন্য আমরা চেষ্টা করি। একটা প্রশ্ন, আমরা দেখেছি যে কোনো নারীর এখন পর্যন্ত ফাঁসি কার্যকরের রেকর্ড কিন্তু বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, এবং এখন পর্যন্ত নেই সম্ভবত। এই যে সরকারে কিন্তু ফাঁসির রায় হয়েছে, এই ক্ষেত্রে আসলে না, আমি তো মামলার রায় এবং ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধুমাত্র আপনারা কোনো প্রশ্ন করলে যতটুকু আদালতে হয়েছে ততটুকুই আপনাদেরকে বলবো। আপনারা নিজেরা সেখানে উপস্থিত ছিলেন, সুতরাং আদালতে আজকে তো আপনারা অনেকেই আদালতের উপস্থিত ছিলেন। আমি আদালতকে কি বলেছি, আদালতের সঙ্গে কি কনভারসেশন হয়েছে, আমরা কি প্রক্রিয়াগত হবে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মেরিট অফ দ্য কেস। এ ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ আমার নেই, কারণ আমি কিন্তু এটা মনে রাখতে হবে আমি কিন্তু প্রসিকিউটর। সুতরাং আমি রাষ্ট্রের পক্ষে আমারই দায়িত্ব এই মামলা পরিচালনা করা। সুতরাং আমি কোনো মন্তব্য করব না। সাক্ষ্য প্রমাণ এভিডেন্সের উপর ভিত্তি করে নিম্ন আদালত যে রায় দিয়েছে সেই রায়ের যথার্থতা তুলে ধরাই আমাদের প্রসিকিউশন টিমের মূল কাজ।